হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি আজও আবারও তোমাদের মাঝে আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে আমরা এর আগে আমি তোমাদের বেশ কিছু ক্লাস নিয়েছি। তোমাদের কমেন্টের অনুরোধে আবার আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা একজন বিখ্যাত সাদামাটা ব্যক্তি, যিনি যার কথা না জানলেই নয়, সেই বিষয় সম্পর্কে আমরা সবাই আরো ভালো করে জেনে নেব। তা শুরুতেই দেখো, এই যে আমাদের পরিবেশ বইটি, যেটা আমাদের পরিবেশ বই চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা নম্বর আজকে আমরা 160 খুলবো সবাই। তোমরা আশা করি এতক্ষণে সবাই বের করে ফেলেছো। দেখো, যে এককটা আমরা আজকে জানবো সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর কথা। তাহলে এই মহাত্মা গান্ধী কে ছিলেন এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। দেখো, তোমাদের বইয়ে এখানে যেহেতু তোমরা এখন নিচু শ্রেণীতে পড়ো, সেই জন্য তোমাদের যতটুকু জানার প্রয়োজন সেই বিষয়ের উপর কিন্তু এখানে আলোকপাত করা রয়েছে বইয়ে। কিন্তু আমি তোমাদের এর বাইরেও তার আরো যে তিনি যে একজন মহান ব্যক্তি ছিলেন সেই সম্পর্কে আমি তোমাদের আরো কিছু তথ্য এই ক্লাসের মাধ্যমে তুলে ধরব। তোমরা মন দিয়ে তোমাদের খাতা এবং কলম সাথে রাখবে। ক্লাসের মধ্যে আমি যেটা পড়াবো সেটা তোমরা নোট করবে, কেমন? তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি, এগুলোর উত্তর আমি দিয়ে দেব, তোমরা সেগুলো খাতায় করে আমাদের ক্লাসে দেখাবে, কেমন? তা পূর্বের নাই তোমাদের ক্লাসে আমি হাজির। আশা করি সবাই তোমরা ভালো আছো। আগামীতে আমাদের আনন্দের সংবাদ যে আমাদের স্কুল খুলতে চলেছে। অলরেডি 8 থেকে 11 পর্যন্ত 12 পর্যন্ত আমাদের সরকার ঘোষণা করে দিয়েছে যে বিদ্যালয় 16ই নভেম্বর থেকে খুলছে। তো যাই হোক, আমাদের স্কুলটাও হয়তো খুব তাড়াতাড়ি খুলে যাবে, আমরা সেই অধীর আগ্রহে রয়েছি। তার মধ্যে আমাদের এই অনলাইন ক্লাস চলবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা এবার আমাদের এককে চলে আসি, পাঠ। তা প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে এখানে যে মহান ব্যক্তিটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তিনি প্রথম কথা একজন সাদামাটা লোক ছিলেন। একজন বড় মাপের মানুষ, তার চলাফেরা এবং তার পোশাক আশাক একদম সাধারণ মানের। অতএব এর থেকে কিন্তু আমরা তার জীবনের সম্পর্কে, সাদামাটা জীবন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারছি। তো যাই হোক, তোমাদের মাঝে এবার আমি পাঠ করে শোনাবো এবং পরবর্তীতে আমি তোমাদেরকে এই লাইন ধরে বুঝিয়ে দেব। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো, মহাত্মা গান্ধীর কথা। তাহলে দিদিমণি বললেন, ব্যারাকপুরে মহাত্মা গান্ধীর নামে যে সংগ্রহশালা আছে সেটা একদিন তোমাদের দেখাতে নিয়ে যাব। তাহলে আমরা যেমন শিক্ষক, তাহলে ওই দিদিমণি একজন এমন, তিনি তার বাচ্চাদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ তোমরা যেমন আমার ছাত্রছাত্রী প্রিয়, তদ্রূপ ভাবে এখানে দিদিমণি তার ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলছেন যে ব্যারাকপুরে মহাত্মা গান্ধী নামে যে সংগ্রহশালা আছে সেটা একদিন তোমাদের দেখাতে নিয়ে যাব। তোমরা পূর্বের ক্লাসে অন্য একটা স্যারের ক্লাস, সমীর কুমার বিশ্বাস ক্লাস, খুবই স্বনামধন্য শিক্ষক, তার ক্লাসে তোমরা সংগ্রহশালা সম্পর্কে জেনেছো। সে সংগ্রহ অর্থাৎ কোনো কিছু একটা যে জায়গাটার জোগাড় রাখা হয় মহান ব্যক্তিদের, সেইটাকে সংগ্রহশালা বলে বা জাদুঘর বলে। জাদুঘর, ঠিক আছে? তাহলে আমরা পূর্বের ক্লাসে আর যাচ্ছি না, আমরা নতুন
যে পাঠটা আমরা পড়বো সে বিষয়ে আমরা বেশি আলোকপাত করব। প্রাপ্তি বলল, তাহলে আমরা মহাত্মা গান্ধীর বিষয়ে ভালো করে জানতে পারবো। দিদিমণি বললেন, গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান বিরাট, তাই তাকে জাতির জনক বলা হয়। তার কথা আমাদের সবার জানা উচিত। দেশের সমস্ত মানুষ সব ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকুক, তাই তিনি চেয়েছিলেন। মাসুদ বলল, দিদি, আজ তাহলে আমরা মহাত্মা গান্ধীর কথা জানবো? দিদিমণি বললেন, গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালে 2রা অক্টোবর জন্ম হয়। নীলাঞ্জন বলল, দিদি, গান্ধীজি ছোটবেলায় কেমন ছিলেন? তিনিও কি ছেলেবেলায় স্কুলে যেতেন? দিদিমণি বললেন, গান্ধীজি তোমাদের মতোই স্কুলে পড়তেন। ছোটবেলা থেকেই তিনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেন। এমনকি পরীক্ষার সময় কখনো কোনো সহপাঠীর লেখা দেখে উত্তর লিখতেন না। একবার যেমন সুযোগ পেলেও গান্ধীজি পাশের ছাত্রের দেখে উত্তর লেখেননি। ছোট থেকেই তার সততা ও সত্যের প্রতি আগ্রহ ছিল। বড় হয়ে তিনি তাই সত্যাগ্রহের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। মাসুদ বলল, দিদি, সত্যাগ্রহ কি? দিদিমণি বললেন, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষেরা অত্যাচার করে। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন। তখন থেকেই তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ সরল জীবন যাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন। সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটা এসছে। নীলাঞ্জন বলল, দিদি, গান্ধীজি অহিংসার কথাও বলতেন বলে শুনেছি। দিদিমণি বললেন, গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন। তিনি মনে করতেন সব মানুষের অহিংসা ও সত্যাগ্রহের পথে চলা চেষ্টা করা উচিত। ধর্ম, জাতপাত, সম্প্রদায়, গায়ের রং কোনো কিছু দিয়েই মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নয়। প্রাপ্তি বলল, দিদি, শুনেছি কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন। দিদিমণি বললেন, গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার সম্পর্ক ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুও মহাত্মাকে খুব সম্মান করতেন। গান্ধীজির সবসময় বলতেন, নিজের কাজ নিজে করা উচিত। তাহলে আমরা এই পাঠ থেকে অনেকটা বিষয় আমরা জানতে পারলাম যে এত বড় একজন মহান ব্যক্তি হয়েও তিনি তার নিজের কাজ নিজের করা উচিত এই শিক্ষাটা দিচ্ছেন। তারপরে আমরা কি জানতে পারলাম যে এই পাঠটার মধ্যে তাকে জাতির জনক বলা হতো। তাহলে জাতির জনক কেন বলা হয়? যে তিনি আমাদের তখনকার সময় যে ভারতবর্ষে যে গণ আন্দোলন বা স্বাধীন হওয়ার যে মানুষের মনে যে আকাঙ্ক্ষা জন্মেছিল, তিনি কিন্তু তার সূত্রপাত ঘটিয়েছিলেন। দেশের প্রথম জননেতা তাকে বলা যেতে পারে। সেই জন্য তাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি। যেমন বাপুজি, তার ডাক নাম হচ্ছে বাপুজি, গান্ধীজি, মহাত্মা গান্ধী, এইগুলো কিন্তু আমরা তাকে ডেকে থাকি। এই নামে ডাকলে সেই মহাত্মা গান্ধীকেই ডাকা হচ্ছে। এবার আমরা আসছি তার ব্যক্তিগত জীবনে, যেটা আমাদের বইয়ে নেই। তাহলে মোহনদাস এই যে আমরা এখানে যে প্রশ্নটা তোমাদের দেখো লিখে দিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। জাতির জনক কাকে বলে? তোমরা তাহলে খাতায় লিখবে, জাতির জনক মহাত্মা গান্ধীকে বলে।
বা তার পুরো নামটাও তুমি লিখতে পারো। এবার আমরা আসছি পুরো নামের প্রশ্নে। মহাত্মা গান্ধীজির পুরো নাম কি? মহাত্মা গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। আমরা এটা পাঠ্য বইয়ে পড়েছি, সেটা তোমরা এখান থেকেও জানলে, আবার আমিও বলে দিলাম। এবার বলা হচ্ছে গান্ধীজির জন্ম কত সালে? তাহলে এখানে শুধু সালটা চেয়েছে, তাহলে এখানে আমরা কি বলবো? গান্ধীজির জন্ম হচ্ছে 1869 সালে। ঠিক আছে, শুধু সাল চেয়েছে, সেই জন্য আমরা এই তারিখটা না দিলেও চলবে। প্রতি বছর আমরা বিদ্যালয়ে কোন দিন তাকে স্মরণ করি? তাহলে এটা একটা ভালো প্রশ্ন। যেহেতু আমরা বিদ্যালয়ে প্রতি বছরই উদযাপন করি, তাকে স্মরণ করি, সেই জন্য এখানে দেখো আমরা সহজেই তা বলতে পারি যে 2রা অক্টোবর, যেটা গান্ধী জয়ন্তী দিবস হিসাবেও পরিচিত। এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা বইতেও আছে দেখবে তার বা তাকে, তার মাথায় যেহেতু চন্দ্রবিন্দু রয়েছে, তাহলে এই তাকে একটা সম্মানীয় ব্যক্তিকে বোঝাতে কিন্তু এইভাবে তার মাথায় চন্দ্রবিন্দু দিতে হয়। যেমন তার বানান তার, এই ক্ষেত্রে বিখ্যাত কোনো ব্যক্তির প্রসঙ্গে যখন আলোচনা করা হয় বা লেখা হয়, তাহলে তাকে তিনি বলে সম্বোধন করা যেতে পারে, বা তাকে বা তার বললে সেই ক্ষেত্রে তার বানানটায় তো চন্দ্রবিন্দু হবে। এটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেমন? দেখো বইয়ে এখানে যেমন রয়েছে, আমি একটা লাইন বলছি যে তার কথা আমাদের সবার জানা উচিত। তাহলে তয় চন্দ্রবিন্দু আকার র, তার। এই ক্ষেত্রে কোনো সম্মানীয় ব্যক্তি সম্পর্কে বলতে গেলে বা লিখতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু চন্দ্রবিন্দু আমরা ব্যবহার করি। এটা তাহলে তোমরা নতুন শিখলে, যারা জানতে না তারা এই ক্লাসের মাধ্যমে জেনে গেলে। তাহলে তিনি একদম অতি নিপাট ভদ্রলোক ছিলেন, এবং দেখো তার পরনে যে সাদা বেশ, দেখেছো যে তিনি কিন্তু আরেকটা জিনিস ছিল, সত্যাগ্রহ আন্দোলন যেমন করেছিলেন, তেমন তিনি কিন্তু দেশি জিনিসকে খুব পছন্দ করতেন, বিদেশি জিনিস তিনি বর্জন করতেন, যেটা আমাদের বইয়ে এখানে তোমরা পাবে না, পরবর্তীতে তোমরা আস্তে আস্তে বড় হলে জানতে পারবে। তিনি প্রকৃত অর্থে কিন্তু দেশের প্রথম জননেতা ছিলেন। আর তিনি যেহেতু জনগণের কথা সবসময় ভাবতেন, সেই জন্য তাকে কিন্তু জাতির জনক আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা আরো দুটো নাম, বিখ্যাত ব্যক্তির নাম আমাদের এই এককের মধ্যে পেয়েছি। একজন হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার অবদান অনস্বীকার্য। তিনিও কিন্তু পরোক্ষভাবে আমাদের এই দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য তার কলমের সাহায্যে দেশকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন, প্রতিবাদ করেছেন। ঠিক আছে, তাহলে তাছাড়া আরেকজন বিখ্যাত ব্যক্তি যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি এই আন্দোলনটাকে দুটো মাত্রায় নিয়ে গেছেন। অর্থাৎ আমরা আজ যার সম্পর্কে জানছি, মহাত্মা গান্ধী, তিনি ছিলেন নরমপন্থী। অর্থাৎ তার দেশকে সে স্বাধীনতা তিনিও চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে আমরা ভারত ছাড়ো আন্দোলন, যেমন সত্যাগ্রহ আন্দোলন, অহিংস আন্দোলন, এই ধরনের আন্দোলনের মাধ্যমে তিনি কিন্তু স্বাধীনতার আমাদের যে দেশ স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট, সেটা কিন্তু তিনি এইভাবে আদায় করেছেন। কিন্তু পরোক্ষভাবে আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখি, তিনি কিন্তু ছিলেন চরমপন্থী। এই চরমপন্থী আর নরমপন্থীর মধ্যে এই বিভেদটা কিন্তু লক্ষ্য করা গেছে। তার মানে দুজনের অবদানই কিন্তু অনস্বীকার্য, এবং সেটা আমরা এখন তাদেরকে সেইভাবে স্মরণ করি। অর্থাৎ একটা ব্যক্তি কখনো অমর হন। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন গানের, কবিতা, নাটক, ছোট গল্প, এই সমস্তের মধ্যে দিয়ে কিন্তু বেঁচে আছেন। তার মানে আমরা তাকে স্মরণ করি বারবার, তিনি স্মরণীয় হয়ে যান। তদ্রূপ ভাবে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু,
যার আমরা জন্মদিন 23শে জানুয়ারি প্রতি বছর তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি এবং সমস্ত ভারতবর্ষের তাকে পতাকা তুলে ওই দিন কি সম্মান জানানো হয়। অর্থাৎ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মনের মণিকুঠায় কিন্তু তিনি সারা জীবন অমর হয়ে থাকবেন। আমরা চলে যাব, আমাদের নেক্সট জেনারেশন যারা তোমরা আসছো, তোমাদের পরেও যারা আসবে, তারা কিন্তু এইভাবে এদেরকে স্মরণ করে যাবে। তার কারণ হচ্ছে তারা দেশের জন্য কিন্তু তাদের অবদান বিরাট। তাহলে প্রত্যেকেরই কিন্তু লক্ষ্য থাকা উচিত যে আমরাও দেশের জন্য কিছু করব, দেশের মানুষ যাতে উপকৃত হয় এবং আমরা যখন থাকবো না তখনও যাতে আমাদের নাম আকাশে বাতাসে ধ্বনিত হয়। তাহলে এই চেষ্টাটা আমাদের সবারই থাকবে। এখান থেকে শিক্ষা নেব যে আমাদের মহাত্মা গান্ধী উনি যখন এত আগে যাওয়ার পরে তাকে আমরা স্মরণ করছি চলে যাওয়ার পরেও, তাহলে আমাদের মধ্যেও যদি কোনো ছাত্রছাত্রী বা কেউ সেরকম কোনো একটা মহৎ কাজ করে থাকেন, তাহলে তাকেও মানুষ স্মরণ করবে, তার কথাও ইতিহাসে লিখিত থাকবে, সেটা লোকে জানবে। তাহলে আমরা পরবর্তীতে আসছি, তাকে কে হত্যা করেছিলেন। এটা কিন্তু তোমাদের এই প্রশ্নে এখানে নেই, আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। এই তাকে, অর্থাৎ তাকে বলতে গান্ধীজিকে কে হত্যা করেছিলেন, নাথুরাম গডসে বলে একজন ইংরেজ, তিনি আমাদের এই মহান ব্যক্তিকে হত্যা করেছিলেন। তাহলে তোমরা এখানে নাথুরাম গডসে লিখবে, তাকে কে হত্যা করেছিলেন, কে জায়গায় নাথুরাম গডসে লিখবে। তারপরে দেখো আমি এখানে শূন্যস্থানের আর হেডিংটা দেওয়ার জায়গা নেই বলে আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি যে কবিগুরু গান্ধীজিকে ড্যাশ বলে ডাকতেন। ঠিক আছে, তাহলে ড্যাশ বলে ডাকতেন, মহাত্মাজি বলে ডাকতেন। এখানে কিন্তু তোমরা মহাত্মাজি বলবে, লিখবে। তিনি সবসময় ড্যাশ কথা বলতেন, আমি তোমাদেরকে পড়িয়েছি দেখো, অহিংসার কথা বলতেন। তারপরে এখানে ড্যাশ গান্ধীজির নামে সংগ্রহশালা, আজকে যেখানে আমাদের মূল বিষয়টা, যার উপর এই গল্পটা মানে যার সম্পর্কে আমরা আলোচনা করলাম, তাহলে এই ব্যারাকপুরে আমরা প্রথম লাইনে দেখো, গল্পের প্রথম লাইনে ব্যারাকপুরে মহাত্মা গান্ধীর নামে সংগ্রহশালা আছে। তাহলে মোটামুটি আমরা অনেকটা জানলাম। এইবার আমি আসছি তোমাদেরকে কিছু ছোট্ট তথ্য, যেটা আমাদের এই বইয়ের মধ্যে নেই, সেই তথ্যগুলো আমি তোমাদেরকে দেব। যে প্রথমেই এটা আমার বলা উচিত ছিল যে মহাত্মা গান্ধীর কথা যদি আমরা বলতে হয়, তাহলে তার প্রথম কথা হচ্ছে তার ছোটবেলাকার নাম কি ছিল। কিন্তু প্রথমেই মহাত্মা হননি, তাহলে তার প্রথম নামটা ছিল হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। এটা হচ্ছে তার ছোটবেলাকার ধরো বাবা মায়ের দেয়া নাম। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে তাহলে তার বাবার নাম কি ছিল। তাহলে দেখো এখানে যে মোহনদাস করমচাঁদ গান্ধী, এই করমচাঁদ গান্ধী হচ্ছে তার বাবার নাম ছিল। ঠিক আছে, তাহলে আমরা যেমন সচিন, রমেশ টেন্ডুলকার, তোমরা বিখ্যাত যে ক্রিকেটার আছে, সচিন হচ্ছে তার নাম আর রমেশ হচ্ছে তার বাবার নাম। অর্থাৎ আমরা যদি দেখি এখনো অনেক রাজ্যে আছে এইভাবে বাবার নামকে মাঝখানে আনা হয়। তদ্রূপ ভাবে যেহেতু তিনি গুজরাটের, বিশেষ করে গুজরাট রাজ্যে এটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, গুজরাটের পোরবন্দরে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা কথা বলি যে তার মায়ের নাম যদি জিজ্ঞাসা কেউ করে, কেউ তোমাদের এটা জেনে রাখা দরকার, পুতলি বাই, অর্থাৎ বাই, এই বাই টাইটেল ছিল, তারপরে তিনি কি হলেন, গান্ধী হলেন। ঠিক আছে, তাহলে পুতলি বাই হচ্ছে তার মায়ের নাম। তার যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তিনি কত সালে মারা গেছিলেন বা তাকে কেউ হত্যা করেছিল সে কত তারিখে, 30শে জানুয়ারি 1948 সালে। এটাও কিন্তু বইয়ে তোমাদের এখানে নেই, পরবর্তীতে তোমরা জানতে পারবে, কিন্তু আমি আজকে তোমাদের মাধ্যমে এটা জানিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা আসছি যে যদি আমরা
আরো কিছু লোক তার আন্দোলন সম্পর্কে জানি, তিনি কি কি আন্দোলন করেছিলেন। তার প্রথম আন্দোলন হচ্ছে অহিংস আন্দোলন। যেহেতু তিনি অহিংসার উপর জোর এবং সত্যের উপর জোর দিতেন, সেই জন্য তিনি অহিংস আন্দোলন এবং সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, যেটা সারা পৃথিবী ব্যাপী সাড়া ফেলে দিয়েছিল। এছাড়াও আরো তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। ঠিক আছে, যখন এই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন 1924 সাল এবং 1925 সালে, মানে এই 1 বছর সময়কাল তিনি আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আমাদের এখানে যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিলাম, তোমরা এটা মনে রাখবে এবং খাতায় লিখে দেখাবে। সবার সুস্থ কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।